নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। সংসদের শীতকালীন অধিবেশন নিয়ে ভিন্ন অবস্থান ইন্ডিয়া জোটে দুই শরিক কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের। একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার স্বার্থে অধিবেশন সুষ্ঠুভাবে চলুক চায় তৃণমূল। আদানি ইস্যুতে তদন্তের দাবিতে অনড় কংগ্রেস। হই হট্টগোলে সোমবারও ভেস্তে গেল সংসদের অধিবেশন। বিরক্ত তৃণমূল অধিবেশনের আগে ইন্ডিয়ার বৈঠকে যোগই দিল না। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তী, রয়েছেন সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা অভ্র সেন আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আলোচনায় আসবো, কিন্তু প্রথমেই দেখে নেব ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে কেন্দ্রের রাজনীতির নিরিখে। প্রথম সপ্তাহের পর শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিন ষষ্ঠ দিনেও ফের অচল হল সংসদ। আদানি গো ধরে কংগ্রেস। হই হট্টগোলে সোমবারও মুলতুবি হয়ে গেল সংসদের অধিবেশন। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বেকারত্ব, বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ সহ একাধিক ইস্যুতে আলোচনা চায় তৃণমূল কংগ্রেস। তাই সংসদের অধিবেশন চলতে দেওয়ার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। हाउस चलना चाहिए। टीएमसी has many burning issues including their state. We have a major unemployment issue, price rise issue, 100 days job workers issue, Awas Yojana issue, fertilizer issue. Nothing we are being successful to raise this issue. কিন্তু আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগের তদন্তের দাবিতে প্রতিদিনই সংসদে হট্টগোল জুড়ে দিচ্ছে কংগ্রেস। এদিনও তার ব্যতিক্রম হলো না। ফলে ফের মুলতবি হলো সংসদের অধিবেশন। আদানি গো ধরে কংগ্রেস। হই হট্টগোলে সোমবারও ভণ্ডুল সংসদের অধিবেশন। আইএনডিআই এর বৈঠকে ফের গড়হাজির ক্ষুব্ধ তৃণমূল। শুধু আদানি ইস্যু নয়, সাধারণের সমস্যাও বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনা হোক চায় তৃণমূল। কিন্তু বারবার সংসদ অচল করে তৃণমূলের অবস্থানের বিপক্ষে হাঁটছে আইএনডিআই এর জোটের বড় শরিক কংগ্রেস। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব থেকে মণিপুরে হিংসা, তৃণমূলের চাপে আম আদমির ইস্যু নিয়ে আলোচনার স্বার্থে সংসদ চলতে দিতে রাজি হয়েছিল কংগ্রেস। কিন্তু বাস্তবে সোমবারও আগের অবস্থানই অনড় থেকে ফের অধিবেশন বানচাল করল কংগ্রেস। হাত শিবিরের ভূমিকায় অসন্তুষ্ট তৃণমূল অধিবেশন শুরুর আগে কংগ্রেসের ডাকা আইএনডিআই এর বৈঠকে এদিনও যোগ দিল না। এই নিয়ে তিনবার জোট বৈঠকে গড়হাজির রইল ঘাসপুর। সংসদের অধিবেশন নিয়ে ভিন্ন অবস্থান কংগ্রেস তৃণমূলের। মহারাষ্ট্রের ভোটে বিপর্যয়ের পর আইএনডিআই এর জোটে ফাটল। इंडिया ब्लॉक है ही नहीं, नाम का ही ब्लॉक है। बाकी सब अपने आप को ब्लॉक करके रखे हुए हैं, कोई किसी का नहीं सुनता और सब में मनीषा है कि सब पीएम बनेंगे। अब पीएम बनने की औकात किसी में नहीं है, तो अलग अलग इशू को लेकर बटे हुए हैं। বাংলাদেশ নিয়ে সংসদে কেন্দ্রের বিবৃতি দাবি। মঙ্গলবার জিরো আওয়ারে বাংলাদেশ ইস্যু তুলবে তৃণমূল। আদানি ইস্যুতে কংগ্রেসের অনড় মনোভাবের জেরে হাত শিবিরের সঙ্গে মতানৈক্যের মধ্যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে কেন্দ্রের বিবৃতি দাবি করল তৃণমূল। মঙ্গলবার জিরো আওয়ারে ইস্যু তুলবেন তৃণমূল সাংসদরা। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকায় ওঠা অভিযোগের তদন্তের দাবিতে সংসদের অধিবেশন বারবার ভেস্তে যাওয়ায় ব্রাত্য থেকে যাচ্ছে অন্য একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা। ফলে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের এই আলোচনায় ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই সমীরদা, আপনার কাছে আসবো। আমরা ভেবেছিলাম 2024 লোকসভা নির্বাচনে বেশ জোরদার বিরোধী জায়গায় তৈরি হচ্ছে, সেখানে কংগ্রেস তৃণমূলের শীতকালীন অধিবেশনে ইতিমধ্যেই ফাটলের জায়গায় উঠে আসছে নাকি? দেখুন, আপনাকে শুরুতেই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এর আশা করব যে যার বক্তব্য সে তার মতো করে রাখবে, এটা ঝগড়ার আসর নয়। প্রথম কথা হচ্ছে যে কংগ্রেসকে বড়দাদার মতো আচরণ, বিগ ব্রাদার অ্যাটিটিউড ছাড়তে হবে। সবাইকে নিয়ে চলতে হবে, সকলের কথা শুনতে হবে, সেটা গ্রহণযোগ্য করতে হবে। এটা খুব ক্লিয়ার। দেখুন, আদানি নিশ্চয়ই বড় সমস্যা, কিন্তু একটা কথা আমাকে বলুন, আদানির ইস্যু বড় সমস্যা নাকি গরিব মানুষের এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এই যে মণিপুর অশান্ত জ্বলছে বছরের পর বছর, এগুলো বড় সমস্যা? পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ, সেটা বড় সমস্যা? গরিব মানুষের মাথায় ছাদ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের পক্ষ থেকে টাকা দিয়ে সেই সমস্যার সমাধান করতে চাইছেন। কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বৈমাতৃসুলভ আচরণ, সেটা বড় সমস্যা? এগুলো তো সমস্যা।
তা সেগুলোকে সরিয়ে এই দিনের পর দিন শুধু আদানি ইস্যুতে সংসদ চলতে না দেওয়া, যে কোনো জনপ্রতিনিধি বা পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর যে প্রতিবাদটা সেটা তো সংসদেই প্রতিফলিত হবে, নাকি আমরা বিজেপির আমলে ফিরে যাব যখন তারা ছিল বিরোধী আসনে এবং কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ 2 কেন্দ্রের ক্ষমতায়, বিজেপি একই ট্যাকটিক্স নিত, এই হই হট্টগোল করে লোকসভা বাতিল। এবং তখন অরুণ জেটলি একটা কথা বলেছিলেন, তৎকালীন নেতা বিজেপির, তিনি বলেছিলেন দিস ইজ আ পার্ট অফ দ্য পার্লামেন্টেরিয়ান পলিটিক্স, যে বসতে দেবো না। তাহলে কি কংগ্রেস আজকে সেই পথই অন্ধভাবে অনুসরণ করছে? এবং সেটা তো ভুল রাজনীতি। তার কারণ নিজেদের যে কঠিন ইস্যুগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসুন। আর আপনি আরেকটা দামি কথা আমাকে বললেন যে লোকসভা নির্বাচনের পর থেকেই কি ফাটল, এইরকম একটা কথা বলছেন। ফাটলের তো কোনো ব্যাপার নেই, কংগ্রেস তো আত্মহননের পথে গেছে। লোকসভা নির্বাচনে যখন আসন বন্টন হচ্ছে, পশ্চিমবাংলায় 42টা আসন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে যেখানে শক্তিশালী তাকে সেই আসনে লড়তে দেওয়া হোক, সুতরাং কংগ্রেসকে আমরা 2টি আসন দিচ্ছি, একটি অধীর চৌধুরীর বহরমপুর আর একটি ঈশা খান চৌধুরীর মালদা। কংগ্রেস রাজি হয়নি, 6টা আসন চাই। পরিণাম কি হলো? অধীরের আসনও হারল, 29টা আসনে তৃণমূল জিতল পশ্চিমবাংলায়। কংগ্রেস তো ধীরে ধীরে অবক্ষয়ের পথে গেছে। এই করতে গিয়ে আম আদমি পার্টিকে যদি আজকে হরিয়ানায় 4টে আসন দিত, তাহলে তা হরিয়ানাটা জিততো আমার ধারণা। আম আদমি পার্টি নিজে জেতেনি, ওই 4টে সিটে তো কংগ্রেসকে হারিয়ে দিয়ে চলে। ইতিমধ্যে আম আদমি পার্টি বলেছে আগামী দিনে তারা একা লড়া কথা বলবে। আমি শঙ্খদ্বীপের কাছে আসার আগে আশুতোষের কাছে যাব। শঙ্খদ্বীপের দীর্ঘদিনের অভিজ্ঞতা দিল্লি রাজনীতি একেবারে চাক্ষুষ করেছে, কিন্তু আশুতোষ পরপর তো ইতিমধ্যেই সমীরদা অভিযোগ করছেন। প্রথম অভিযোগ হচ্ছে বিগ ব্রাদারের আচরণ ত্যাগ করতে হবে। দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে বিজেপি এর আগে 2014-র আগে যে পরিস্থিতি তৈরি করেছিল লোকসভায়, আজকে সেই জায়গায় কেন কংগ্রেস তৈরি করছে, কেন হই হট্টগোল করে যেটা সাধারণ মানুষের ইস্যু সেই ইস্যুগুলোকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে না। পরপর অভিযোগ তো সমীরদা। দেখুন, প্রথম কথা বলি, মোদির গ্লিসারিন মেখে তৃণমূল কাজ যে আমরা দেখতে পাচ্ছি, সমীরদা আমার ব্যক্তিগত সম্মান নেবেন, আপনি অনেকের নেতা আমি জানি, ছাত্র পরিষদ করা মানুষ, কিন্তু এই তৃণমূলের কান্নাকে লাভ নেই। তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজেও জানেন যে এই কান্নাগুলো মানুষ দেখছে। আচ্ছা বলুন তো, রাজস্থানের সরকার কংগ্রেসের সরকার আবাস যোজনার টাকা আটকেছে, সমস্ত 100 দিনের টাকা আটকেছে। রাজস্থান সরকার কংগ্রেস সরকার কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে, কেন যাচ্ছেন না মশাই কোর্টে? টিভিতে বলছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, আর 73টা ওয়াকআউট করে বিজেপিকে সমর্থন করবেন, ভেতরে ভেতরে জগদীপ ধনখড়কে ভোট দেবেন। এসব গল্প আমরা বুঝি। আপনাকে আসি আমি 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 ওই তো জানি তো, সাইলেন্ট অপোজিশন, সাইলেন্সে থাকা। দাদা আপনার সময় আমি বলিনি, কাইন্ডলি। এবার ব্যাপার হচ্ছে যে এই যে বারবার করে বলছে আবাস যোজনা নিয়ে তৃণমূল কথা বলবে পশ্চিমবঙ্গে, আবাস যোজনা চাইতে যাচ্ছে, তৃণমূলের নেতা খুন করে দিচ্ছে, মুর্শিদাবাদের ঘটনা জানেন সব। এখন ব্যাপার হচ্ছে এই বিজেপি সুকান্ত বাবুদের পশ্চিমবঙ্গে স্টেটমেন্ট করার সুযোগ করে দিচ্ছে অভিষেক বাবুরা। কেন করে দিচ্ছেন? কি প্রবলেম, সমস্যাটা কোথায়? আচ্ছা আপনারা এতগুলো কথা বলছেন, বিজেপি চোর বাজারে চোরেদের সমর্থন করবেন আর কংগ্রেস রাহুল গান্ধী চুপ করে বসে থাকবে, এটা তো হতে পারে না। বিগ ব্রাদার না না, বারবার করে বলছি, বিগ ব্রাদার, স্মল ব্রাদার, মিডিয়াম ব্রাদারের কথা না, কথাটা হচ্ছে যে ঘটনা ঘটেছে এবং কনস্টিটিউশন বাঁচানোর লড়াই। রাহুল গান্ধী বারবার করে বলছেন ডারোমাত, লড়াইটা সামনে থেকে দাঁড়িয়ে লড়ো। ওই ট্যাসিট খেলে ওই মেঘনাথের মতন মেঘের ভেতরে লুকিয়ে থাকবো, বান মারবো পেছন থেকে, এইভাবে হয় না। কিন্তু আপনি বলি শুনুন, এত কথা বলছেন, কোর্টে যাচ্ছেন না কেন? আমরা তো বারবার বলছি সর্বদল বৈঠক কেন ডাকছেন না পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী? আমাদের জানতে হবে কোথায় আটকাচ্ছে। আমরা তো বলছি বিজেপির অপশাসনকে রুখতে গেলে সবাই মিলে লড়তে হবে, আর আপনি আলাদা আলাদা দাঁড়িয়ে গেম প্ল্যান করে লড়বেন, এটা হয় না কোনোদিনও। অ্যালায়েন্স পার্টিরা তো আজকে বসেছিল, ফ্লোর কোঅর্ডিনেশনের মিটিং হয়েছে, আদানির লড়াই, আদানির যে বিরুদ্ধে, আদানি কি করছে আপনারা জানেন না? শেয়ার মার্কেটের বাজার, সমস্ত বাজার কিভাবে চলছে, গেম প্ল্যান করছে কে, সবাই তো জানে। ভেতরে থেকে বাইরের খেলা, বাইরে থেকে ভেতরের খেলা, এগুলো আলোচনা করব। লড়াইটা কোথায়? রাহুল গান্ধী কি বলেছে? কেন অ্যারেস্ট করা হবে না আদানিকে? হু ইজ আদানি?
আদানি জেটে ঘুরে বেড়াবেন, সবকিছু করবেন, পশ্চিমবঙ্গে কেন, গোটা ভারতবর্ষের সমস্ত জিনিসের দাম মূল্য বৃদ্ধি কেন আজকের দিনে? সবিতা, তিনটে পয়েন্টে আমার চারটে প্রশ্ন ছিল, যার কথায় রাজ্যে কিন্তু আশুতোষ শেষ। জাস্ট একটা কথা আমি যাবো সম্পত্তির কাছে, বলুন ছোট ছোট যারা বাজারে ব্যবসা করছে, আজকে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা বিক্রেতা, তারা জায়গা পাচ্ছে না পশ্চিমবঙ্গে, সেটা দেখছেন না। সেই প্রশ্নটা বলেছে আশুতোষ যে সাধারণ মানুষের ইস্যু প্রসঙ্গে। আশুতোষ প্লিজ 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 প্রত্যেকের কাছে আসবো, এই নিয়ে আমরা আলোচনা করবো। সবিতা জাস্ট এক লাইনে, সবিতা আসো এবার একটু বলতে দে, বলুন। সেটা হচ্ছে যে ট্যাসিড সাপোর্ট নাকি আশু যেটা উদ্দেশ্য করলো কথাটায়, ও আমার ছোট ভাইয়ের মতো দীর্ঘদিনের পরিচিত, ওর সঙ্গে আমার ব্যক্তিগত অত্যন্ত সখ্যতা আছে, কিন্তু রাজনৈতিকগতভাবে বিভেদ আছে। আমি শুধু ওকে মনে করিয়ে দিচ্ছি, এই ট্যাসিড নাকি সাপোর্ট আছে বিজেপির সঙ্গে, আমাদের মেঘের আড়ালে নাকি আমরা আছি। তাই পশ্চিমবাংলায় যখন লোকসভার নির্বাচন হয়, বিজেপিকে রুখতে পারে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 42-এর মধ্যে 29টা আসনে আমি একটু সংগঠনের কাছে আসবো। সংগঠন দীর্ঘদিনে দিল্লি রাজনীতি একেবারে চাক্ষুষ করেছো তুমি, সেই জায়গায় 2014 আগের অধ্যায় এবং তারপর 2024-এর পূর্ববর্তী অধ্যায় আমরা প্রত্যেকে এক্সপেক্ট করেছিলাম যে জোরদার বিরোধী জোট, এবং লোকসভায় সেই ছবিটা ফ্লোর কোঅর্ডিনেশনে আমরা দেখতে পাবো এবং লড়াইয়ের জায়গাটা, সেটা কি শীতকালীন অধিবেশনে কোথাও না কোথাও ফাটলের জায়গায় তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে? সেটা কিন্তু একটা ফাটলের জায়গা দেখা যাচ্ছে, বিশেষ করে যদি আজকে তৃণমূল হচ্ছে থার্ড লার্জেস্ট অপোজিশন পার্টি, কংগ্রেস সমাজবাদী পার্টির পরে তৃণমূলের বিগেস্ট ট্রেন লোকসভাতে 29 জন সাংসদ। ফলে তৃণমূল যদি আজকে এই যে মানে সামগ্রিক বিরোধীদের যদি মানে এই যে ব্লক সেখানে যদি না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই দেখি না। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে কেন এই থাকে, তুমি দেখো এটাকে ইতিহাসের প্রেক্ষাপটে এই সাম্প্রতিকটাকে দেখতে হবে। আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো অতীতে সুগ্রামের সময় টেলিকম কেলেঙ্কারি, কফিন কেলেঙ্কারি, টুজু কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি বা আদর্শ কেলেঙ্কারি, এই ধরনের সবসময় বড় ব্যবসার ইস্যুতে পার্লামেন্টে গন্ডগোল হয়েছে, পার্লামেন্ট ব্লক হয়েছে। এবং দেখা যাচ্ছে যেখানে প্রিন্সিপাল অপোজিশন পার্টি বা ন্যাশনাল পার্টি, তারা সবসময় এখানে একটা রোল নেয় যে পার্লামেন্টে সরকারকে চেপে দিয়ে। তো কংগ্রেসও কিন্তু আদানি ইস্যুতে সেটা করছে, তাহলে কংগ্রেসও একটা পার্টির ভেতর থেকে কংগ্রেস উইল ফল শর্ট। 200 কোটি টাকা কেলেঙ্কারি, টাকা দুর্নীতি, ঘুষ অভিযোগ উঠেছে, সেখানে যদি কংগ্রেস আজকে এই ভূমিকা কংগ্রেসকে না দেখা যায়, তাহলে কংগ্রেস কিছুই করবে না। প্রশ্ন হলো যে তৃণমূল কেন করছে, এটাও বুঝতে হবে যে তৃণমূলের কিছু বাধ্যবাধকতা রয়েছে। দেখো, আদানি হচ্ছে যে দেশের এখন সবচেয়ে বড় শিল্পপতি, আম্বানি গোষ্ঠীর সঙ্গে আদানিও সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী। পশ্চিমবঙ্গে আদানির অনেক কিছু জায়গায় একটা ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা রয়েছে, যেমন তাজপুরের টিপসি পোর্ট বা এই যে দেউচা পাচামি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এমপ্লয়মেন্ট হবে, 1 লক্ষ কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট হবে। তৃণমূলের বাধ্যবাধকতার প্রসঙ্গে ইতিমধ্যেই সংগঠন তুলে ধরে। সংগঠন আমরা আবারও আসবো, কারণ সমীরদা বারবার বলছে সাধারণ মানুষের যে ইস্যু, সেই ইস্যুগুলো অ্যাড্রেস করার বিষয়ে কংগ্রেসের অবস্থান কোথায় দাঁড়িয়ে রয়েছে। অব্রর কাছে আসবো। একটু আগেই সুকান্ত মজুমদারের বক্তব্য অব্র শুনলে, যেখানে তিনি বলছেন, আশুতোষ প্লিজ। আমি সমীরদাকে জিজ্ঞেস করতে চাই, শুধু আপনি বলে দিন তৃণমূল আদানির বন্ধু না বন্ধু না, এই কথাটা বলে দিলেই হয়। আশুতোষ আসবো প্লিজ, আমি অব্রর কাছে যাই। ব্যবসায়ীর মতো দেখে, রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের মতো দেখে, অত্যন্ত ক্লিয়ার, অত্যন্ত পরিষ্কার। এখানে না মোদি তো অন্যরকম, না না না, মোদি কি দেখে আমার দেখার দরকার নেই, মোদিজি কিভাবে দেখেন আমার দেখার দরকার নেই। আমরা ব্যবসায়ীদের মতো দেখি, কথাটা বললেই আমরা ব্যবসায়ীদের মতো দেখি, রাজনীতিবিদদের রাজনীতি। এবং তারই সঙ্গে অপর দিকে একটি গোষ্ঠী নিয়ে বারবার করে কথা উঠছে, মূলত কেন, এবং তারই সঙ্গে বিজেপি এই ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া জোট সম্পর্কে তাদের বক্তব্য কি, সুকান্ত মজুমদারের বক্তব্য তুলে ধরলাম। এই নিয়েও আমরা কথা বলবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
বিরোধী জোটের অবস্থান, ইন্ডিয়া ব্লকের অবস্থান এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে, এই নিয়ে আমরা কথা বলছি। অব্রর কাছে যাব। অব্র, সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বললেন যে ইন্ডিয়া ব্লক বলে কিছু হয়ই না এবং তাদের মধ্যে ফাটলের জায়গা বারবার চলে আসছে এবং বললেন যে এক একটা দল প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করছেন। আমার এত ভালো লাগছে আজকে এই ডিবেটে আসতে পেরে, সত্যি কথা শিলাদা, যে আমি দেখছি লাইভ ডিবেটে তৃণমূল এবং কংগ্রেস, যারা নাকি পিন্ডি জোটের সদস্য দুটো দলই, তারা একটা ওপেন ডিবেটে, লাইভ ডিবেটে কীরকম করে একে অপরের দিকে কাদা ছুটছে। এবার এই মিটিংয়ে যদি তৃণমূল কংগ্রেস যেত তাহলে কী একে অপরের দিকে ছুটতো সেটা আমি বলতে পারবো না, কিন্তু চিত্রটা বোধহয় এর থেকেও ভয়ঙ্করই হয় ওই মিটিংগুলোতে। তো এটা হচ্ছে পিন্ডি জোট। এই পিন্ডি জোট স্বপ্ন দেখেছিল যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে আসবে এবং তারপর নাকি ভারতবর্ষকে এরা বিভিন্ন রকমভাবে উন্নতির পথে কোট নিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসকে নিয়ে স্পেসিফিক্যালি আমি বলি, আমি এই দলটাকে কি বলবো, লোকাল দল বলবো, রাষ্ট্রীয় দল বলবো কি আন্তর্জাতিক দল বলবো, সেটা দাদা বেটার বলতে পারবেন, কারণ ওনার দল। কিন্তু আমি তথ্য যখন খুঁজছি তখন পাচ্ছি 2013 এবং 2015 সালে পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাশির এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেশালি মিটিং করে যান। সেটা আবার ঘটা করে সংবাদ মাধ্যমে বেরোয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে বিশাল স্তুতি করেন এই আব্দুল বাশির মহাশয়। এরকম নজির আমি দেশের অন্য পাকিস্তানেও চলে গিয়েছিলেন। আরে দাঁড়ান, আরে জন্মদিনে আচ্ছা সমীরদা প্রথমে ডিবেটের সবার প্রথমে আপনি কথা বললেন এবং আপনি বলার শুরুতেই বলেছেন যে কেউ যেন কারোর মাঝখানে না বলে, সেটা ভেঙেছেন আপনি নিজেই প্রথমে। একজন প্রধানমন্ত্রী পাশের একটা দেশে যাচ্ছে সেটা এক জিনিস, আর অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী পাক হাই কমিশনারের সঙ্গে দুবার মিটিং করছে, মানে একদম বদ্ধ ঘরে, সেটা আলাদা জিনিস। আসছি ন্যাশনাল ইস্যু ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে, তুমি ন্যাশনাল ইস্যু পড়ে আছো। একদম বটেই তো। আরে দাদা জসিমউদ্দিন রহমানি আপনাদের খুব ঘনিষ্ঠ, নিশ্চয়ই চেনেন নামটা, একজন বড় নেতা। এবিটি বলে একটা সন্ত্রাসবাদী সংগঠন আছে যেটা ভারতবর্ষে নিষিদ্ধ এবং সাম্প্রতিককালে এই যে মোহাম্মদ ইউনূস আসার পরে এই নিষিদ্ধ সংগঠনকে আবার তারা একদম ফুলে ফেপে বড় হতে দিয়েছে। জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে বের করেছে, খালি তাই নয়, তারপরে একটা ভিডিও বার্তা সামনে এসছে। সেই ভিডিও বার্তায় এই জসিমউদ্দিন রহমানি আপনাদের দলের সর্বোচ্চ নেত্রীকে কি বলছে, বাংলাকে স্বাধীন করুন, ভারতবর্ষ থেকে স্বাধীন করুন। আমি পয়েন্টে আসছি, কেন্দ্র লোকসভা ফ্লোর কোঅর্ডিনেশন এই জায়গাটা থেকে আর এই বিষয়টা আমরা যাব কেন? বলতে দাও যেখানে অনুপ্রবেশ ইজ আ বার্নিং ইস্যু, যেখানে গুলশান কলোনির মতো একটা জায়গা গড়ে উঠেছে কলকাতার বুকে, সেখানে দাঁড়িয়ে এই আন্তর্জাতিক তৃণমূল কংগ্রেস আসলে কি অবিসন্ধানী কাজ করছে এটা তৃণমূল কংগ্রেস বেটার বলতে পারে। আরে দাঁড়ান মাঝখানে আবার বলছেন, আপনি উত্তর দেবেন। ইন্ডিয়া জোট বিজেপির অবস্থান, আমি 4 বার সুযোগ দিলাম। এবার পিন্ডি জোট নিয়ে যেটা বলছিলাম, এবার পিন্ডি জোট কেন বললাম, পিন্ডি জোটের সদস্য থেকে আন্তর্জাতিক তৃণমূল কংগ্রেসও বটে। এবার তৃণমূল কংগ্রেস এই মিটিংয়ে গিয়ে আন্তর্জাতিক স্তরের এই ধরনের কথাবার্তা বলে, ডিমান্ড বলে কিনা সেটা আশুদা বেটার বলতে পারবেন, কিন্তু কংগ্রেস এমন একটা দল আমি বলতে পারি যারা কিন্তু 1970-এ 97.5% ইনকাম ট্যাক্স লাগু করার জন্য এগিয়েছিল, তারপর করতে পারেনি যে কোনো কারণে হোক। এই কংগ্রেস এমন একটা দল যাদের দলের একজন এমপি এই লোকসভা ইলেকশনের আগে বলে নর্থ এবং সাউথ ইন্ডিয়া ভাগ করে দেওয়া হবে, তারপরেও কংগ্রেস দল হিসাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। কংগ্রেস এমন একটা দল যাদের বিরুদ্ধে ওপেন এআই বলে যে সংস্থা আছে তারা অভিযোগ আনে, একদম প্রেস স্টেটমেন্ট দিয়ে অভিযোগ আনে যে তারা এআই ব্যবহার করে বিভিন্ন রকমের ফেক ন্যারেটিভ চালানোর চেষ্টা করেছিল লোকসভা ভোটের আগে। কংগ্রেস এমন একটা দল যারা বলে টয়লেট ট্যাক্স লাগু করব। এই দল একদিকে কংগ্রেস আর একদিকে আন্তর্জাতিক স্তরের তৃণমূল কংগ্রেস, এদের দিয়ে দেশও চলতে পারে না, 10 জনের ভালো হতে পারে না, এরা দেখুন, প্রথম কথা হচ্ছে যে আদানির বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে বা আলোচনা হলে বিজেপি যে কিভাবে ছন্নছাড়া হয়ে যেতে পারে তার সবচাইতে ভালো উদাহরণ আজকে বিজেপির প্রতিনিধি এখানে আদানির ইস্যু থেকে আমি 4 বার সুযোগ দিয়েছি আজকের বিষয় আলোচনা করার, প্লিজ। আমি বলছি আজকের ইস্যু আপনার টেলিভিশনে বসে এখন যিনি দেখছেন তারও মুখস্থ হয়ে গেছে এবং আদানি তাতে একটা পয়েন্ট। আপনি দেখুন আদানি ছেড়ে পাশের বাংলাদেশ, পাকিস্তান সব ঘুরে চলে আসলো, কিন্তু আদানির আও মুখ থেকে বেরোলো না। তার কারণ কি, নুন খেলে গান গাইতে হবে, পরিষ্কার কথা। ইলেকটোরাল বন্ডে হাজার হাজার কোটি কোটি টাকা যারা চাঁদা নিয়েছে, যে টাকায়
ভোট করেছে তাদের গুণগান গাইতে হবে। এখন সে টাকা একা বিজেপি তো নেয়নি, সেকেন্ড লার্জেস্ট পার্টি তৃণমূল কংগ্রেসও নিয়েছে হাজার হাজার কোটি টাকা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে যদি তৃণমূলের বিরুদ্ধে কেউ বলে বিধানসভায় আমরা ফিউচার গেমিং অ্যান্ড হোটেলকে নিয়ে আলোচনা করব, তৃণমূল অ্যালাউ করবে? তৃণমূল অ্যালাউ করবে না। হাজার হাজার কোটি টাকা সেখান থেকে তুলেছে। আমি খুব অদ্ভুত এবং আশ্চর্য হয়ে শুনছিলাম এখানে তৃণমূলের প্রতিনিধি যেভাবে বলবার চেষ্টা করছিলেন, আমরাও একইভাবে মানুষের ইস্যুতে আন্দোলন, রাস্তার আন্দোলন এবং সংসদের অভ্যন্তরে সরব হওয়ারও পক্ষে। কিন্তু আদানির ইস্যু কি মানুষের ইস্যু নয়? কি বলতে চাইছি আমরা, ভারতবর্ষের বুকে একজন শিল্পপতি, তিনি বিজেপির নেতা নন, মন্ত্রী নন, আমার দেশের কেউ, মানে আমার দেশের একজন নাগরিক, কিন্তু তিনি একজন ব্যবসায়ী। আপনি দেখুন একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উঠল, গিরিরাজ সিং বিজেপির নেতা, তিনি প্রকাশ্য চলে আসলেন, বিজেপি নেমে পড়লো তাকে ডিফেন্ড করবার জন্য। আদানির ইস্যু কিসের ইস্যু? ভারতবর্ষের একের পর এক পোর্ট, ভারতবর্ষের একের পর এক সম্পদ, আমার দেশের সম্পদ, বিজেপি তৃণমূল সিপিএম কারুর নয়, দেশের সম্পদ। সেই দেশের সম্পদ একের পর এক সম্পদ আদানির হাতে তুলে দেয়া হচ্ছে, আম্বানির হাতে তুলে দেয়া হচ্ছে। কোথায় আলোচনা করব? সায়ন এবং আশুতোষের বক্তব্য দুজনের ক্ষেত্রে মূলত ইস্যুর পরিপ্রেক্ষিতে অপরদিকে সমীর দা যে কথা বলেছেন, তারা চান আম আদমির কথা তুলে ধরার জন্য। তাহলে ফারাকের জায়গা বা প্রশ্ন উঠছে কেন, আমরা জানার চেষ্টা করবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। জনগণমন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ফাটলের জায়গা কি আদৌ চলে আসছে, নাকি ইস্যু নিয়ে তাদের মধ্যে ফাটল বা ফারাকের জায়গা আসছে? আমি শায়নকে আটকেছিলাম, কিন্তু শায়ন, সমীর দা একদম শুরুতে যে কথা বললেন, অর্থাৎ মূলত লোকসভায় যে বিষয়গুলো তোলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অবস্থান মূলত সেটা হচ্ছে সাধারণ মানুষের, অর্থাৎ একদম সেই প্রথম বা প্রাথমিক জায়গা রুটি কাপড় আর মাকান। রুটি কাপড়া আর মাকানের সাথে আমার দেশের সম্পদ, আমার দেশের অর্থনৈতিক পরিকাঠামো সবকিছু সংযুক্ত, এবং তার সাথেই আদানির ইস্যু রিলেটেড। কেন রিলেটেড আমরা খুব স্পেসিফিকভাবে আপনাদেরকে বলছি। দেখুন, বিজেপি সরকার উপরে একটা ধর্মের মোড়ক দিয়ে সবটা গেলাতে চাইছে, কিন্তু ভিতরে আসলে রয়েছে গোটাটাকে প্রাইভেটাইজ করে দেওয়া, বেসরকারীকরণ করে দেওয়া, এবং একদম দরিদ্র খেটে খাওয়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে বিপদের সামনে ঠেলে ফেলে। সেই প্রসঙ্গটাই তুলেছেন। এবার আমি আপনাকে বলছি যে আদানির ইস্যু আমি কেন ছেড়ে দেব? আমার দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক পরিকাঠামো একটা কোথাকার ব্যবসায়ী এসে ভেঙে চুরমার করে দেবে বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে শুধুমাত্র। প্লিজ আমি আপনাকে বলছি, এই যে আদানির ইস্যুতে আমরা বারবার কেন হ্যামার করছি তার কারণ একজন ব্যবসায়ী 2014 সালের আগে তার এই পরিমাণ সম্পদ নেই, কিচ্ছু নেই। 2014 সালের পরবর্তী সময় থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যেখানে যেখানে যা যা ডেলিগেট গেছে, আপনি অস্ট্রেলিয়ায় যান, মোদির সাথে অস্ট্রেলিয়া গেল, অস্ট্রেলিয়ার পোর্ট, বাংলাদেশ যান, বাংলাদেশ নিয়ে এত খই ফুটবে এদের মুখে, বাংলাদেশের ইলেকট্রিসিটি, আমেরিকায় চলে যান, সেই দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী। আমাদের কথা হচ্ছে এই দেশের সরকার, বিজেপির নেতারা একজন ব্যবসায়ী এইভাবে প্রোটেকশন দিতে চাইছে কেন? আমি একটা কথা কেবল অ্যাড করে দিচ্ছি। দেখো, এই যে তুমি বারবার বলছো বিজেপি তৃণমূলের সাথে কংগ্রেসের ফাটল ইত্যাদি ইত্যাদি, আমি বারবার বলার কেউ নেই, প্রশ্নটা তুলছি। এই যে প্রশ্নটা তুলছো, আমরা বলছি দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, এবং তৃণমূলের যে অবস্থান বিজেপির সপক্ষে, আরএসএস এর দুটো ফুল হয়ে যেভাবে ফুটে বসে আছে, গোটা ভারতবর্ষের কাছে আরো যত স্পষ্ট বার্তা যাবে তত আমাদের ভালো। এতে একটা কথাতেই উত্তর দেওয়া যায়, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি যদি ঠিক শুনে থাকি, তা বাংলার মানুষ শূন্য গোয়াল করে দিয়েছে, সিপিএম শূন্য। কি লোকসভা পশ্চিমবাংলা থেকে, কি বিধানসভা। দ্বিতীয় কথা হচ্ছে, আলোচনাটা বোধহয় একটু ভুল ব্যাখ্যা হচ্ছে। সে ভুল ব্যাখ্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আদানি নিয়ে কেন্দ্রে আলোচনা লোকসভায় করার বিপক্ষে নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস যে জায়গাটায় বিপক্ষে, এই আলোচনার নাম করে রোজ ওয়াকআউট সংসদ থেকে, যার জন্য গরিব মানুষের ইস্যুগুলো চাওয়া পড়ে যাচ্ছে। এই 3 দিন আগে আপনি খুলুন, আপনারাও দেখিয়েছেন নিউজে, রান্নার গ্যাসের দাম 15 টাকা করে বেড়ে গেছে সিলিন্ডারে। কই সেটা ইস্যু নয়, লোকসভায় কেউ তুলছে?
সেটা সাধারণ মানুষের ইস্যু, গ্রাম থেকে গ্রামান্তরের মানুষকে হিট করছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি ভোটটা সেই কারণে পায়, তারা সাধারণ মানুষের সঙ্গে থাকে। শেষ করিনি, 1 মিনিট। আর এরা শূন্য থেকে মহাশূন্যের পথে এই একটি কারণে, মানুষের সাথে করে যোগ নেই। ভাতৃসম সায়নের কথা শুনে এত ভালো লাগছিল। সায়ন বোধহয় রিসেন্ট নিউজের থেকে একটু দূরে আছে। পাকিস্তানে যাবো না, পাকিস্তানে না, দেশের মধ্যে কেরালাতে ঢুকছি এবার। কেরালাতে 29শে নভেম্বর 2024, কদিন আগে 1-2 দিন আগে তো সায়ন, আমি সংবাদ মাধ্যমে রিপোর্ট দেখেছি 10,000 কোটি টাকার চুক্তি করেছে কেরালা সরকার পিনারাই বিজয়ন উইথ কে জানো? আদানির সঙ্গে। এবার তখন তোমাদের কিছু অসুবিধা হবে না, মাঝখানে বলো না তুমি আবার উত্তর দেবে। এত বড় বড় ডায়লগ সিপিএম এর মুখে শুনতে ভালো লাগতো যদি না এই ধরনের কোনো কাণ্ড তারা নিজেরা ঘটাতো। আর একটা জিনিস বলি, আদানি একটা বিজনেস গোষ্ঠী, তার সঙ্গে বিজেপিকে এভাবে একসঙ্গে সম্পৃক্ত করার কোনো মানেই হয় না। আদানির বিরুদ্ধে যে অভিযোগটা এসছে সেটা 4টে রাজ্য নিয়ে, তেলেঙ্গানা, ওড়িশা, তামিলনাড়ু, ছত্তিশগড়, 2022 থেকে 2024-এর মধ্যে এই 4টে রাজ্যতেই যেই সময়ের অভিযোগ সেই সময় ইন্ডি জোটের সদস্যরা কিন্তু সরকারে ছিলেন। আরেকটা কথা বলি, আলোচনা হোক না, আলোচনা হলে পুরো এক্সপোজ হয়ে যাবে একদম। আর 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, 10 সেকেন্ড চেয়ে যাবো। সিপিএম এর মুখে এত বড় বড় কথা শুনতে আমার আরো খুব ভালো লাগে। কেন বলুন তো? ইলেকট্রাল বন্ড নিয়ে এত কথা বলছে, অন্তত আপনারা জানেন কোন কোম্পানি কোন দলকে কত টাকা দিয়েছে। কিন্তু জাস্ট লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে এই সিপিএম এর সম্পত্তি হচ্ছে 723 কোটি, যেটা নাকি শুধু কৌটো নাচিয়ে এসেছিল। এক বছরে 723 কোটি। আর কেরালাতে একটা রাজ্যের সরকার আছে, প্লিজ একটু একটু সময় আমি একবার সংখ্যাদ্বীপের কাছে যেতে হবে। সংখ্যাদ্বীপ এই আলোচনার জায়গাটা আমরা যদি দেখি, বিজেপির বক্তব্য কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রমোট করার জায়গায় তারা নেই। কেন্দ্র তাদের অবস্থান স্পষ্ট করছে, মূলত সাধারণ মানুষের কথা বলে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য সাধারণ মানুষের কথা বলে। তাহলে এত বিতর্কের জায়গা আসবে কেন? আশুতোষ একটু পরে আমি প্রশ্নটা শুনতে পেলাম না, কিন্তু সংখ্যায় বিরোধের জায়গাটা আসছে কোথা থেকে? বিজেপির বক্তব্য তারা কোনো বিজনেসম্যান বা প্রপার্টি তাদেরকে প্রমোট করছে না। তৃণমূল কংগ্রেসের বক্তব্য তারা সাধারণ মানুষের কথা বলছে। অপরদিকে কংগ্রেসের বক্তব্য সাধারণ মানুষের কথা বলছে। তাহলে এই বিরোধ বা দ্বন্দ্বের জায়গা বা প্রশ্ন উঠছে কেন? না দেখো, এখানে একটা ঠিক জায়গায় পয়েন্ট আউট করেছে, যেটা সায়নকে প্রশ্ন করেছে যে কেরালার আদানির বিনিয়োগ নিয়ে। ঠিক যে কারণে কেরালায় আদানি বিনিয়োগ হচ্ছে এবং পিনারাই বিজয়ন আদানিকে নিয়ে কোনো কথা বলছেন না, ঠিক সেই একই কারণে তৃণমূল কংগ্রেসও পার্লামেন্টে আদানিকে নিয়ে কোনো লাগাতার এই যে পার্লামেন্ট সচল করে রাখা এটা চায় না। আর বিজেপি কেন আদানি গোষ্ঠীকে ডিফেন্ড করছে এটা জলের মতো স্পষ্ট। ফলে প্রত্যেকের নিজের নিজের পলিটিক্স এখানে ইনভলভ রয়েছে, যে কারণে একটা তুমি পার্লামেন্টে একটা খাপছাড়া ভাব দেখা যাচ্ছে, বিরোধী জোটের মধ্যে কোনো ঐক্য দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেকের নিজের নিজের পলিটিক্স রয়েছে। আর এখন কোনো বৃহত্তর নির্বাচন নেই, লোকসভা ভোট নেই, ফলে এখন যে একটা সবাই মিলে জুড়ে জুড়ে থাকতে হবে এরকম কোনো ব্যাপারও নেই, কারো কোনো বাধ্যবাধকতা নেই। ফলে তৃণমূলের পলিটিক্স করছে, সিপিএম এর পলিটিক্স করছে, কংগ্রেসের পলিটিক্স করছে। এটার ভেতরে আমি বিশাল কিছু দেখছি না। আমি ওটাই বলতে চাইছি যে তৃণমূল কেন এখানে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বা আমাদের আলোচনার প্রেক্ষাপটে তৃণমূল ইজ ভেরি রেলিভেন্ট। যে কারণে আমি তৃণমূলের কথাটা বলছি সেটা বুঝতে আরো সহজ হবে যদি কেরালার দিকে তাকাই, যে কারণে পিনারাই বিজয়ন আদানির ইস্যুতে চুপ হয়ে রয়েছে, কোনো নীরব, কোনো কথা বলছেন না, বরঞ্চ 4 দিন আগে বেসলিংহাম পোর্টের ডেভেলপমেন্টের জন্য আবার চুক্তি সই করেছে। ঠিক সেই একই কারণে তৃণমূলে চুপ করে আছে আদানি প্রসঙ্গে। এই প্রসঙ্গে অন্তত লাগাতার পার্লামেন্ট অচল করে রাখতে চায় না, কারণ আর তৃণমূল যে অতীতে পার্লামেন্ট লাগাতার অচল করে রাখেনি এরকম কোনো নজির নেই। সুতরাং এটা তৃণমূলেরও কৌশলগত একটা পদক্ষেপ। তাহলে এইটা এরকম সাদামাটা ব্যাপার, এটার ভিতরে আর কোনো রকেট সায়েন্স নেই। আশুতোষ প্রত্যেকে নিজের মতো করে পলিটিক্স করছে, যা শঙ্খদীপ বলল। না, নিজের মতন করছে। যে মূল্যবৃদ্ধি নিয়ে এতক্ষণ ধরে তৃণমূল বিভিন্ন বিজেপি চেঁচাচ্ছিল, শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতির নির্দেশেই তো প্রায় 90% পশ্চিমবঙ্গের বাজারে এই মূল্যবৃদ্ধি নিয়ে একই সময় ডেপুটেশন হয়েছে, প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন যারা কর্তৃপক্ষ বসে আছে তাদের কাছে যাওয়া হয়েছে। কেন? তার কারণ মূল্যবৃদ্ধিটা বড় ইস্যু। পশ্চিমবঙ্গে তৃণমূলকে বলতে পারছে না কেন এত মূল্যবৃদ্ধি হচ্ছে। বিজেপি কেন্দ্রে বসে আছে, তারা বলুক কি করে নিয়ন্ত্রণ করবে, সেগুলো বলছে না। আমি 2টো পয়েন্ট বলে ছেড়ে দেবো। সেটা হচ্ছে, দেখুন এই তৃণমূলের নয়ন সব বেলঠেল পাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। সিবিআই ইডি ঘুমোলো,
তাই বিজেপি আদানি সাপোর্ট পেল তৃণমূলে, তো বোঝা যায় এগুলো। আর একটা জিনিস আপনাকে বলি, এই যে অনুপ্রবেশের কথা, বারে বারে অনুপ্রবেশ নিয়ে একটা ইস্যু তো চেঁচাচ্ছে। বিএসএফ তো 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটারের এখন দায়িত্বে। বিএসএফটা কে চালাচ্ছে? অমিত শাহ। মণিপুরে যায় না, এই নরেন্দ্র মোদী মণিপুরে যায় না, বলতে পারছে না ডেকে যে কেন এগুলো হচ্ছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে বৈঠক করতে পারছে না তৃণমূল। তাদের এই কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলো কোথায় কাজ করতে পারছেন না? রাজ্য সরকার কি দেখছেন না যে বর্ডার দিয়ে এইভাবে অনুপ্রবেশ, যে গরু কয়লা সব দেখেছে ঘুমিয়ে পড়েছে? সিবিআই ইডি কোথায়? আরজি কর সিবিআই কোথায়? ইডি কোথায়? সব ঘুমোচ্ছে, সব দাঁত বার করে ইনভেস্টিগেশন, সবাই দেখতে পাচ্ছে, 32 নিয়ে হাসছে। কিন্তু মুশকিল হচ্ছে মানুষ যে কাঁদছে দিনের শেষে, এটা এদের মাথায় ঢুকছে না। তার কারণ এগুলো বলতে গেলেই আয়না দেখানো উচিত। আয়নায় নিয়ে ভালো করে দাঁড়ান, আয়না নিয়ে দাঁড়াতে বলুন তৃণমূলকে, বিজেপিকে। তার কারণ হচ্ছে যেভাবে মূল্যবৃদ্ধি পশ্চিমবঙ্গে কন্ট্রোল হচ্ছে না কেন? বাজারে টাস্ক ফোর্স কোথায়? তুমিও তো বাজার করো, আমরা তো সবাই যারা প্যানেলে বসে আছি কম বেশি সবাই বাজার করি। আমরা একাধিকবার টাস্ক ফোর্স নিয়ে অনুষ্ঠানও করেছি। টাস্ক ফোর্সটা কোথায় যে দাম কমাবো? কোথা থেকে দামটা কমবে? তেলের দাম, গ্যাসের দাম, সাধারণ আনাজ থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সেই ইস্যুগুলো পার্লামেন্টে উঠছে, কোথায় এটাই সমীরদা প্রশ্ন করছে। আর ঠিক এই জায়গাতেই পরবর্তী যে প্রশ্নটা উঠে আসে, অর্থাৎ শঙ্খদীপ যে কথা বললো, নিজের মতো করে পলিটিক্স করছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা শঙ্খদীপ এই প্রশ্নটা তুলে ধরেছে। অর্থাৎ নিজের মতো পলিটিক্স, কারণ সামনে এই মুহূর্তে নির্বাচনের বাধ্যবাধকতা নেই। কোথায় জানার চেষ্টা করবে একটা বিরতির পর জনগণমনতে। সঙ্গে থাকুন। দিল্লির রাজনীতি বা ইন্ডিয়া জোটের প্রেক্ষাপটে কেন বারবার ফাটল বা ফারাকের কথা উঠে আসছে, এই প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ, আর অপরদিকে বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য, তারা কে কি বললেন শোনাবো। স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল বলতে দুটো। একটা হচ্ছে যে আসন সংক্রান্ত বিষয়ে সংসদীয় দলের নেতাকে অন্যান্য সদস্যদের থেকে আলাদা করে সমাজবাদী পার্টির যিনি দলীয় নেতা অখিলেশ যাদব, তার সঙ্গে পাশাপাশি আসন দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ছিল যে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে লোকসভা এখন চলছে, তাকে অবহিত করা। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে থাকবো, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছে জানাতে হবে। সেখানে সংখ্যালঘুদের উপর যে নির্মম অত্যাচার চলছে, হত্যা হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা উদ্বিগ্ন। এই দুটো বিষয় আমরা বলেছি। তাতে স্পিকার মহোদয়ের যে জবাব, তাতে আসন সংক্রান্ত বিষয়ে তিনি সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর সঙ্গে আলোচনা করে জানাবেন, আর বাংলাদেশের বিষয়টা কালকে তিনি উত্থাপন করতে দেবেন 0 আওয়ারে। তৃণমূল কংগ্রেস তো বারবার বলেছে যে সংসদটা পুরোটা অচল করে রাখাটা কোনো কাজ নয়। সংসদে নিশ্চয়ই আদানি বা অন্যান্য ইস্যু যেগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিশ্চয়ই আলোচনা হবে, কিন্তু একটা ইস্যু নিয়ে রোজ যদি গন্ডগোল করা হয় আর রোজ মুলতুবি হয়ে যায়, সংসদটা অচল করে কী লাভ? বাংলার এতগুলি ইস্যু রয়েছে, সেখানে অন্য রাজ্যেরও বিভিন্ন ইস্যু রয়েছে, তো সেগুলো তো বলতে হবে। আর যদি টানা বন্ধ করে রাখা হয় তাহলে তো বিজেপির সুবিধা, কারণ বিজেপি চায় না যে এগুলো আলোচনা হোক। যে যদি লাগাতার অচল থাকে সংসদ, তাহলে তো কেন্দ্রে বিজেপি সরকারের সুবিধা, তৃণমূল সেটা চায় না। তৃণমূল চায় মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা, কেন্দ্রের জনবিরোধী নীতি, এগুলো নিয়ে নিয়মিত আলোচনা হোক, সাংসদরা বিষয়গুলো তুলবেন। তো এটা অন্য দলগুলি যত তাড়াতাড়ি বুঝতে পারে তত ভালো। ইন্ডিয়া জোট দেখছেন, কংগ্রেস, তৃণমূল, আপ, এরা কেউ কারোর সঙ্গে নেই। এদের মধ্যে কোনো স্থিরতা নেই, নির্দিষ্ট অবস্থান নেই। কোথা থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের ধ্যান ধারণা নেই, এবং কোথায় নিয়ে যাবে নিজেদের এবং দেশকে সেই ভবিষ্যতের ঠিকানাটা জানে না। এরা স্ববিরোধিতা নিয়েই রাজনীতি করে। কংগ্রেস আজকে যা বলছে
আজ থেকে 3 দিন পরে অন্য কথা বলবো। তো এদের উপরে ভিত্তি করে ভারতবর্ষের রাজনীতি ভবিষ্যতে পরিচালিত হবে না। প্রত্যেকের কাছে আসবো, সংক্ষেপে প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। প্রথমে অসন্তোষ, কংগ্রেস আজ যা বলছে 3 দিন পর তার অবস্থানের বদল হবে, ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। কেন এই প্রসঙ্গগুলো উঠে আসবে, আর কেনই বা কুণালদা যে কথা বললো যে সংসদ অচল করে কোনো বিষয় চলতে পারে না? দেখুন শ্রমিকদা ভদ্রলোক, এখন বিজেপি টেনে টুনে সাংসদ করেছেন, পুরনো পার্টির লোক, এখন অনেক কথা বলতে হচ্ছে। আসলে উনি দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর কথা বলছেন পশ্চিমবঙ্গে, এটা বলতেই পারেন, তাহলে তাদের ব্যাপার কি বলবে। আর আমি তো কুণালদাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, উনি কী সব পড়ে ঠোরে বলছিলেন, আসলে ওটা মনের কথা বলছেন না, কিছু হয়তো লেখাটেখা ছিল, মেসেজ এসছে, সেই জন্য বলছেন। কালীঘাট ক্যামাক স্ট্রিটকে এগুলো বোঝান। রাহুল গান্ধী মানুষের ইস্যু, দেশের ইস্যু নিয়ে রাস্তায় নেমে লড়াই করবে, কংগ্রেস দল রাজ্যে শুভঙ্কর সরকারের নেতৃত্বে লড়াই করবে, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো, এবং যারা এই রাজনীতি তৈরি করছেন, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন একে অপরকে মেঘনাথের মতন, তাদেরকে মানুষের ওপর ছেড়ে দেবো। কিন্তু কুণালদার এই যে কথাটা, সেটাও তো গুরুত্বপূর্ণ যে পার্লামেন্ট অচল করে বিরোধিতার পথে বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেস থাকবে না। কংগ্রেসকে কালো গাড়ি চড়ে যেতে হয় না, সমস্ত ঢেকে ঢুকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কংগ্রেস রাস্তায় দাঁড়িয়ে লড়াই করে, সবাই জানে, এটা তৃণমূলও জানে, বিজেপিও জানে, অনেক কথা বলতে হয়, বলে, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো ভ্যালু না দিলেও চলবে। আমি আরেকবার শঙ্কর কাছে যাব। শঙ্কর, একটু আগে তুমি বলছিলে প্রত্যেকে নিজের কথা ভেবে রাজনীতি করছে, অর্থাৎ দল নিরিখে আলাদা আলাদাভাবে। সামনে যেহেতু এই মুহূর্তে বড় কোনো নির্বাচনের সংখ্যা নেই, কিন্তু ইস্যুর পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় লোকসভায় বৃহৎ ইস্যুগুলো উঠবে, এটাও তো খুব স্বাভাবিক, তাই নয় কি? আরেকবার বলবে কি প্রশ্নটা? ইস্যুর পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় লোকসভায় বৃহৎ ইস্যুগুলো উঠবে, সেটাও তো গুরুত্বপূর্ণ। তুমি বলছিলে প্রত্যেক দল তার নিজের সুবিধা মতো করে ইস্যুগুলো সাজাচ্ছে এবং লড়াই করছে। একেবারে ঠিক। দেখো, আমি শেষ পর্যন্ত যা জানি, কংগ্রেস এখন সন্ধ্যেবেলা একটা বৈঠকে বসেছে, কিন্তু রাহুল গান্ধী কিন্তু এখনো অনড় যে আদানি প্রশ্নে পার্লামেন্ট অচল করে রাখার জন্য। কংগ্রেস এখন একটা ক্যাচ-22 অবস্থা। তার কারণ হচ্ছে তৃণমূল এবং বাকি সমাজবাদী পার্টিরা যে দাবিগুলো করছে সেটা বিজেপি মেনে নিয়েছে, অন্যায়কে আটকাতে হবে, সেটা বিজেপি মেনে নিয়েছে। তার ফলে হচ্ছে যে কংগ্রেস এখন একা পড়ে গেছে। এখন এই অবস্থায় লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে। এখন এই অবস্থায় কংগ্রেস তার পলিটিক্সটাকে ধরে রাখতে পারে কিনা সেটা দেখার, কারণ কংগ্রেস তারা চ্যালেঞ্জের মুখে। ঠিক আছে, যে লোকসভা ভোটের পরে যে কংগ্রেস যে মোমেন্টামটা গেইন করেছিল সেটা তো লুজ করে ফেলেছে হরিয়ানা এবং মহারাষ্ট্রে হেরে যাওয়ার পরে। ফলে কংগ্রেসকে দেখতে হবে যে কংগ্রেস এই শত বিরোধিতা সত্ত্বেও কংগ্রেস নিজের গ্রাউন্ডটাকে ধরে রাখতে পারে কিনা। কংগ্রেস যদি আজকে আদানি ইস্যুতে পার্লামেন্ট অচল করে রাখার জন্য সিট জিততে পারে, সেটাও হয়তো কংগ্রেসকে আগামী দিনে কংগ্রেসকে পে করতে পারে, কংগ্রেস ওটা থেকে হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু নিজের দোনাচল যে হ্যাঁ যাচ্ছি, যাবো, করছি, করবো না, একবার ঠিক করলাম অচল করে রাখবো, আরেকবার ঠিক করলাম না, চাপের মুখে পড়ে আমি নরম হয়ে গেলাম, এইটা করলে কংগ্রেস আর ঘুরে দাঁড়াতে পারবে না। কংগ্রেসকেও একটা জায়গায় ফার্ম অবস্থান রাখতে হবে। তার কারণ হচ্ছে যে যখন যার দরকার হবে শরিক দলগুলো, তারা সুবিধা মতো তাদের রাজনীতি করবে। মানে কংগ্রেসকে বুঝতে হবে শরিক সেই প্রসঙ্গ কিনা শঙ্কর কথার পরিপ্রেক্ষিতে আমরা বোঝার চেষ্টা করবো। অভ্র কাছে আসবো। অভ্র, অ্যাডভান্টেজ কি বিজেপি? কংগ্রেস তৃণমূলে ফাটল, ইন্ডিয়া জোটের বক্তব্য, যদিও ফাটল নিয়ে হয়তো এই মুহূর্তে কংগ্রেস বা তৃণমূলের অন্য বক্তব্য থাকতে পারে। দেখুন, বিজেপির বক্তব্য তো ভ্যালুলেস, সেটা আশুদা বলে দিয়েছেন, কিন্তু যেটা তাদের ভ্যালু দেওয়া উচিত সেটা হচ্ছে জোটসঙ্গী সিপিএম এর বক্তব্য। এবার জোটসঙ্গী সিপিএম এর একজন যে কেরালার মুখ্যমন্ত্রী আছে পিনারাই বিজয়ন, উনি বাই ইলেকশনের আগে বলেছেন প্রিয়াঙ্কা বাদ্রা ইলেকশন লড়ছেন জামাতে ইসলামের সমর্থন নিয়ে। এবার এটা হচ্ছে ইন্ডি বা পিন্ডিজনের আভ্যন্তরীণ বিষয়, তারা যা খুশি তাই করে যাচ্ছে, কোনো ভিশন নেই, একে অপরের দিকে কাদা চলাচলি। ইনফ্যাক্ট বলতে জামাতের সঙ্গে অবস্থা ভাবুন, এই ক্লারিফিকেশন সিপিএম দেবে, এই ক্লারিফিকেশন কংগ্রেস দেবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে পারি, দাদা প্লিজ, এত গায়ে লাগছে বুঝতে পারছি যে এদের দিয়ে দেশ কেন কোন রাজ্য পর্যন্ত চলতে পারে না। এরা স্বার্থান্বেষী শক্তি, পরিষ্কার স্বার্থান্বেষী শক্তি, কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, কিচ্ছু নেই, এক টেবিলে বসেছে খালি বিজেপির বিরোধিতা করবে, আমেরিকা চায়না যে যাকে পারছে যা খুশি বলে যাচ্ছে, খালি বিজেপির বিরোধিতা। দেখুন, প্রথম 2-3টে কথা। 1 নাম্বার কথা, যে তৃণমূল বিধানসভায় ঢুকে বিধানসভা ভাঙচুর করেছিল তারা নাকি আজকে আইনসভার মধ্যে আইন মানে হইহট্টগোলের বিপক্ষে, বাচ্চা কাচ্চারাও হাসবে এসব শুনে। 1 নাম্বার কথা। 2 নম্বর কথা হচ্ছে, এখানে বিজেপির প্রতিনিধিও বললেন, রাজনৈতিক বিশ্লেষকও বললেন যে সিপিআইএম নাকি আদানি নিয়ে অন্য ভূমিকা পালন করছে। আমি সিপিআইএম এর ওয়েবসাইট পলিট ব্যুরো বিবৃতি বলছি, বুক আদানি ছিল বাম এবং কংগ্রেস একজোট হয়ে বলছে, আমি বলছি বুক আদানি অন করাপশন চার্জেস। আমরা বলেছি 1 নম্বর কথা। 2 নম্বর কথা,
কোনো একটি কোম্পানি বা কোনো একটি সংস্থা সে যদি কোনো রাজ্যে বিনিয়োগ করতে যায় আর সেই কোম্পানি বা সংস্থা কোনো একটি রাজনৈতিক দলকে যদি চাঁদা দেয়, এ দুটো যে সমান নয় সেটা বিজেপির প্রতিনিধিও জানে, কিন্তু বলবার জন্য আজকে হই হট্টগোল করে চেঁচাচ্ছে। কথা খুব পরিষ্কার, কথা খুব পরিষ্কার, ওটা সিপিএম এর টাকা নয়, ওটা সিপিএম এর টাকা নয়, ওটা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, ওটা সিপিএম এর টাকা নয়। প্লিজ মামলা করেছিল সুপ্রিম কোর্টে, তারা বলেছে। লেট মি কমপ্লিট। আর সবচাইতে বড় কথা, এই যে হঠাৎ করে মাঝখান থেকে আমি জানি না কোথা থেকে এই সমস্ত খুঁজে পেল, সুপ্রিম কোর্টে অন এফিডেভিট কথায় স্বীকার করা হয়েছে ভারতবর্ষে সিপিআইএম একমাত্র দল, পশ্চিমবাংলায় আমরা যেমন শূন্য ঠিক তেমন ভাবেই আমরা ইলেকটোরাল বন্ডের ফান্ডিং এর 723 কোটি টাকার প্রপার্টি উৎস কি, টাকা নিইনি। উৎস কি, ওটাই তো প্রশ্ন করা হয়েছে। আবার বলছি 723 কোটি টাকা এক বছরে, বিজেপি এক বছরে সিপিএম এর সম্পত্তি 723 কোটি টাকা। উৎস কি? শুধু তো কৌটোনাচি হতে পারে না, শুধু তো কৌটোনাচি হতে পারে না। অব্রর বক্তব্য শুধুই বিরোধিতার জন্য বিরোধিতা, অব্র একটুখানি ছাড়, একটুখানি শুধুই বিরোধিতার জন্য বিরোধিতায় তৃণমূল। একটা কথা এখানে পরিষ্কার বলে দিই, আমি জানি যিনি বিজেপির প্রতিনিধি একটা হতাশা আছে তাদের মধ্যে গত লোকসভা নির্বাচন থেকে, কারণ আগলিবার 400 পার করে একদিকে স্ক্র্যাচ নিয়েছে, একটার নাম নীতিশ কুমার আর একটার নাম চন্দ্রবাবু নাইডু। কোন দিন হুমড়ি খেয়ে পড়বে, তার কারণ ওই আঞ্চলিক দলগুলোর উপর নির্ভর করে নীতিশ কুমার কোন ন্যাশনাল পার্টি, চন্দ্রবাবু নাইডু, এই যে ভাই চেঁচিও না, চন্দ্রবাবু কোন অপরদিকে বিরোধিতার প্রসঙ্গ, কোথাও কি অ্যাডভান্টেজের জায়গায় কেন্দ্রে, অপরদিকে বিজেপি, কোথায় দাঁড়িয়ে রয়েছে ফ্লোর কোঅর্ডিনেশন, এই সমস্ত দিকে নজর রাখতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্ত, নিচে একটা বিরতি, এরপর দেখুন 1 ঘন্টায় সারাদিন সম্প্রীতি এবং শুভদীপের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।